গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ২৫ সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। বিকেলে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, হেফাজতে থাকা ১৪ জন বাহিনীতে কর্মরত এবং ১ জন এলপিআরে আছেন। ২২ অক্টোবরের মধ্যে আইনি ব্যাখ্যা পাওয়ার পর আদালতে হাজিরার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তাদের গ্রেফতার কোনো ওয়ারেন্টের কপি সেনা সদর দপ্তরে এখনও আসেনি বলে জানান সেনাবাহিনীর এই শীর্ষ কর্মকর্তা। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ৮ তারিখেই আমরা যেটা করেছি, এই যে অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত, কেউ আছে এলপিআর মানে হচ্ছে লিভ প্রায়র রিটায়ারমেন্ট, মানে পিআরএল যেটা অনেকে বলেন, আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে। আমি সংখ্যাটা দিলে আপনাদের একটু সুবিধা হবে, যদি আপনারা সবাই চার্জশিটে দেখেছেন। এখানে সর্বসাকুল্যে এই পর্যন্ত যাদের নাম বেরিয়েছে প্রায় ২৫ জন। ২৫ জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে ৯। এলপিআর বা লিভ প্রায়র রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো ১, আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে ১৫। বুঝা গেছে? এখন যারা অবসরে চলে গেছেন, এলপিআর না, যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। বাকি যারা আছেন এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন ১৫+১, এই ১৬ জনকে ৮ তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। রাজধানী কাকরাইলে জিএম কাদেরপন্থী জাতীয় পার্টির সমাবেশকে ঘিরে পুলিশের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে কেন্দ্রীয় নেতারা বক্তৃতার সময় পুলিশ তাদের বাধা দিলে এই সংঘর্ষ হয়। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পাল্টা সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জল কামান থেকে পানি ছিটায় পুলিশ। পরে ব্রিফিংয়ে জাপা নেতারা অভিযোগ করেন পুলিশ তাদের সাথে দায়িত্বহীন আচরণ করেছে। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি, দলের চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মব ভায়োলেন্স বন্ধের দাবিতে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। দুপুর ২টার পরে শুরু হওয়া এই সমাবেশ পুলিশ সংক্ষিপ্ত করার আহ্বান জানালে নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৬ রাউন্ড সাউন্ড গ্রেনেড, ২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করার পাশাপাশি জলকামান ব্যবহার করে। পুলিশ বলছে সমাবেশের পূর্বানুমতি ছিল না জাতীয় পার্টির। পাশাপাশি জনভোগান্তি সৃষ্টি করে তারা রাস্তায় সমাবেশ করছিল যাতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়। দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মহাসচিব শামীম পাটোয়ারি বলেন, পুলিশ আজকের ঘটনায় দায়িত্ব জ্ঞানহীন পরিচয় দিয়েছে। কখনো হাতাহাতি মারামারি হয়নি। পুলিশ উপযাচক হয়ে আমাদেরকে আঘাত করবে এরকম সম্পর্ক আমাদের সাথে না। তারা নির্দেশিত হয়ে করেছে, সেই নির্দেশটা কারা দিয়েছে তারাই একটি মহল হতে পারে। সরকারের আচরণে আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও এই সংবাদ সম্মেলনে দাবি করেন জাতীয় পার্টির মহাসচিব। পিআর ইস্যুতে গণভোটের দাবি অযৌক্তিক বলে মনে করে বিএনপি। রাজধানীতে এক সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা পিআরের পক্ষে জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের দাবি প্রতিষ্ঠা করতে হবে। পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি ও রাষ্ট্রীয় অস্থিতিশীলতা তৈরি করবে বলে আশঙ্কা জানান বক্তারা। তবে জামায়াতের দাবি, নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে পিআরের বিকল্প নেই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
কসমোস ফাউন্ডেশন এবং সংবাদ সংস্থা ইউএনবি আয়োজিত এই সেমিনারে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নির্বাচন বিশেষজ্ঞরা। এতে বক্তারা পিআর পদ্ধতির নানা দিক তুলে ধরে বলেন, এর সবচেয়ে ক্ষতিকর দিক হলো সংখ্যাগরিষ্ঠতা পেলেও একটি দল সরকার গঠন করতে পারবে না। এতে করে রাষ্ট্রে সৃষ্টি হবে স্থায়ী অস্থিতিশীলতা, প্রাধান্য পাবে উগ্রবাদী দলগুলো। পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টার পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করেন কেউ কেউ। যারা পিআর এর কথা বলছেন তারা এর যে অন্যান্য দিক কোনো আলোচনাই নাই এসব ব্যাপারে। ওই যে বলে না সস্তায় বাজিমাত করা, তো সস্তায় বাজিমাত করার একটা তৎপরতা এটা আমরা লক্ষ্য করেছি। কোনো মানুষ পিআর বোঝে না, যারা ভোট দেবে। আমি আমার এলাকায় জিজ্ঞেস করেছি পিআর বোঝেন, লোকজন ঝুলঝুল করে তাকিয়ে থাকে, বুঝতে পারে না। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য বলেন, বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের দাবি, একমাত্র পিআর পদ্ধতিতেই সুষ্ঠু ভোট সম্ভব। পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান, আগামী 2 বছর তো আপনাকে গণভোটই করতে হবে, পরিবর্তন করতে হয়। প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আমাকে আসতে হবে। আগে পিআর করতে গেলে তো মানুষ জানবে না যে তার প্রতিনিধিকে, কাকে ভোট দিচ্ছে, কে এমপি হচ্ছে, কিছু বুঝতে পারবে না। এইসব বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করেনি, করবে না। পিআর হলে ফার্স্ট যেটা উপকার হবে, প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে, সে বুঝতে পেরে তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে। রিপ্রেজেন্টেশনটা হলে পার্লামেন্টটা সমৃদ্ধ হবে, প্রতিনিধিত্বমূলক হবে, এরপরে পার্লামেন্টটা রিচ হবে, আইন প্রণয়নের জায়গাটা শক্তিশালী হবে। বক্তারা বলেন, ধারাবাহিকভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারলেই সব সমস্যার সমাধান হবে। উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে এই জাতির সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর একটি হোটেলে মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে জাতীয় পরামর্শ সভায় তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, অতীতে বিচারপতিরাও ফ্যাসিবাদ তৈরিতে কাজ করেছে। বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে এই পরামর্শ সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। অকার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনে নতুন আইন করার উদ্যোগ নেয় সরকার। আমি এই কমিশনকে আরেকটু শক্তিশালী করার জন্য একটু ওয়েল থট দেওয়ার জন্য বলবো। সভায় উপদেষ্টারা অভিযোগ করেন, বিগত সময়ে খোদ মানবাধিকার কমিশনের মাধ্যমে মানুষের অধিকার লঙ্ঘন করা হয়েছে। জনসমর্থিত সরকারের সময় একটা জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় এবং মানুষের অধিকারকে অধিকারহীন করে দেওয়ার জন্যই তৎপরতা ছিল তাদের। This law will actually be complemented by the police commission, by the women commission if we manage to get one. এই সময় আইন উপদেষ্টা বলেন, বিগত 55 বছরের দুঃশাসন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেছে দেশের জনগণ, যা থেকে এই জাতির উত্তরণের প্রয়োজন। এটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির, এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। অতীতের বিচারপতিদের নিয়োগ ও তাদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন আসিফ নজরুল। রাষ্ট্রপতি কখনোই প্রধান বিচারপতিকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়োগ করেন নাই। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে সবসময় প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছে, এবং আমরা এই ক্ষেত্রে এমন প্রধান বিচারপতিও পেয়েছি যারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। অন্তর্বর্তী সরকার কার্যকর মানবাধিকার কমিশন গঠন করতে চায় বলেও জানান উপদেষ্টারা। উপদেষ্টা ও প্রশাসনের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন, এমন অভিযোগ এনেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। সকালে খুলনা জেলার পাইকগাছা সরকারি কলেজ মাঠে পাইকগাছা উপজেলার জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন গোলাম পারওয়ার। তিনি জানান, জামায়াত ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও বৈষম্য মুক্ত সমাজ গঠন করা।
সরকারকে সহযোগিতা করতে আমরা ওয়াদা করেছিলাম, কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি নির্বাচন যত আসন্ন হচ্ছে প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন।